আমি আসিনা আরাফাত বলছি মানিকগঞ্জের ঘিওর থানার একটি গ্রাম থেকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা ঘটে 1960-এর দিকে। ঘটনাটা আমার নানির কাছ থেকে শোনা। ঘটনাটা আমার নানির বাবার সাথে ঘটেছিল। আমার নানির বাবার নাম ছিল ইশরাত আলী। তো অনেক আগে, তখন গ্রামে কোনো রকম বিদ্যুৎ ছিল না। ইশরাত আলীর একটা অভ্যাস ছিল, ফজরের আজান দিলে তিনি আর শুয়ে থাকতে পারতেন না। আর এত আগে মাইকেরও তেমন একটা ব্যবস্থা ছিল না, যার কারণে মসজিদে মুখ দিয়ে আজান দিতেন। তো বরাবরের মতোই একদিন তার ঘুম ভেঙে যায়। কিন্তু সে ওই দিন আর বুঝতে পারে না আজান দেওয়া হচ্ছে না কেন, বা আজান কি দিয়েছে। তো সে অজু করবে, তার জন্য বের হয়। ঘটনাটা এখান থেকেই শুরু। যখনই অজু করতে বসবে, তার চোখ যায় বাড়ির পেছনে বাঁশঝাড়ের কাছে। তো উনি দেখতে পান সাদা কাপড় পরে কোনো মেয়ে বসে আছে। কিন্তু তিনি ভয় পায় না, ভাবে আজান দিয়েছে, কোনো খারাপ কিছু হবে না। এটা ভেবে সে বাঁশঝাড়ের দিকে হাঁটা দিবে, আর তখনই ওই সাদা কাপড় পরা মেয়েটা কান্না করতে শুরু করে। এবার উনি দাঁড়িয়ে পড়ে, একটু ভয় পায়। সে মেয়েটাকে ডাক দেয় আর বলে, কে কে ওখানে? মেয়েটা যেই পেছনে তাকাবে, অমনি ঘর থেকে ডাক আসে, ইশরাত। আরে ও ইশরাত, কই গেলি? ইশরাত আলী আর মেয়েটার দিকে তাকায় না, সোজা ঘরে চলে আসে, কারণ তার মা ডাক দিয়েছে। ইশরাত আলী ঘরে আসলে তার মা তাকে বলে, কি রে, এত রাতে বাইরে এতক্ষণ কি করলি? ইশরাত আলী বলে, ওই মা আজান তো দিয়েছেই। তার মা বলে, তুই কি পাগল হইলি? তখন ইশরাত আলী জানালা দিয়ে দেখে আকাশের চাঁদ মধ্য আকাশে। এবার তার বুঝতে বাকি রইল না এখন মাত্র 1টা কিংবা 2টা বাজে। তখন তার বাইরের মেয়েটার কথা মনে পড়ে যায়। কে ছিল, কেনই বা ছিল? এই 7-5 ভাবতে ভাবতে সে ঘুমিয়ে যায়, এবং তার মাকেও সে কিছু বলে না। এভাবে মাঝে মাঝেই হতে থাকে। আর যত বাড়ি আগে উঠত, মেয়েটাকে না দেখলেও কান্নার আওয়াজটা ঠিকই পেত। এবার ইশরাত আলী তার মাকে সব খুলে বলে তার সাথে কি ঘটেছে। তার মা সব শুনে তাকে এক বড় হুজুরের কাছে নিয়ে যায়। সব শুনে হুজুর তার মাকে বলে, ইশরাতকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দাও। ইশরাতের উপর একটা পরীর আসর রয়েছে। হুজুরের কথা মতো ইশরাত আলীকে বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ে দেওয়ার পর সমস্যাটা আরও বেড়ে যায়। তিনি ঘুমালেই দেখতে পান যে ওই সেই সাদা কাপড় পরা মেয়েটা তাকে বলে, আমি তোকে ছাড়বো না। এভাবেই ঘুমের ঘুরে সে মেয়েটাকে দেখতে থাকে। অনেক দিন পর এরকম আস্তে আস্তে দেখা বন্ধ হয়ে যায়। ইশরাত আলী তার মাকে জানায়। সবাই ভাবে খারাপ কিছু থাকলেও সেটা মনে হয় চলে গেছে। দেখতে দেখতে 1টা বছর চলে যায়। এবার ইশরাত আলীর একটা ছেলে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত পেটে থেকে মৃত্যু হয় ছেলেটার। সবাই ভাবে কোনো সমস্যার কারণে হয়তো বা এমনটা হয়েছে। আবার 1 বছর পর ইশরাত আলীর ছেলে হয়, কিন্তু এবারও একই মৃত ছেলের জন্ম হয়। কেউ কিছুই বুঝতেই পারে না আসলে কি হচ্ছে। পরে ইশরাত আলীর মা কিছুটা বুঝতে পেরেই তাকে নিয়ে হুজুরের কাছে যায়, আর হুজুরকে সব খুলে বলে। হুজুর বলে, ওই যে আগে যে পরীটার আসর ইশরাতের উপর ছিল, সে এসব করছে। পরে হুজুর ইশরাতের মাকে বলেন যে সে এটা ঠিক করে দেবে, কিন্তু সবাইকে সাবধানে চলতে হবে কয়েকটা দিন। সব কিছু ঠিক ছিল। হঠাৎ একদিন ইশরাত আলী ঘুমের মধ্যে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। সবাই বাড়ির এক হয়ে ইশরাত আলীর জ্ঞান ফিরিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন সে বলে, ওই যে সাদা কাপড় পরা মেয়েটা আমার পায়ের উপর এসে বসেছিল। আমি সরানোর চেষ্টা করি, কিন্তু পারি না। অতঃপর আমি মেয়েটাকে বলি, আমাকে ছেড়ে দাও। মেয়েটা বিভৎস হাসি দিয়ে পায়ের উপর থেকে চলে যায়। যে পায়ের উপর মেয়েটা বসেছিল, ওই পাটা বাজেভাবে ভেঙে যায়। তারপর আস্তে আস্তে পাটা ঠিক হলেও কখনো তিনি ভালো মতো হাঁটতে পারেননি।
তারপরে আর কোনো সমস্যা তার হয়নি। হুজুর বলে দিয়েছে পরীটা তাকে ছেড়ে দিয়েছে। তারপর ইশরাত আলী অনেক দিন বেঁচে ছিল এবং নানি সহ আর 4 মেয়ে হয়েছে তার। আমি মোহাম্মদ ওয়াফিউজ্জামান। আজকে আমার পরিচিত ফারুক সাহেবের কাছ থেকে শোনা একটি ঘটনা শোনাব। ঘটনাটি তার নানি বাড়িতে ঘটেছিল 1978 সালে। ফারুক সাহেব পড়ালেখার সূত্রে তার নানির বাড়িতে থাকতেন। সেখানে তার মামা এবং খালা থাকতেন, আর তার নানা থাকতেন শহরে। তাদের পরিবার খুবই সচ্ছল ছিল, যার ফলে তারা পার্শ্ববর্তী এলাকা থেকে একটি গৃহকর্মী রাখেন। গৃহকর্মী প্রথম থেকেই সততা আর নিষ্ঠার সঙ্গে ফারুক সাহেবের নানির বাড়ির সকল কাজ করছিল। গৃহকর্মীদের কাজ বলতে আমরা যা বুঝি, রান্না করা, কাপড় ধোয়া, ঘরবাড়ি পরিষ্কার করা এবং প্রয়োজনীয় আসবাবপত্র রক্ষণাবেক্ষণ করা। সেই গৃহকর্মী বা কাজের মেয়ে খুবই নিষ্ঠার সঙ্গে তার কাজ করছিল। ফারুক সাহেবের নানি অধিকাংশ সময় অসুস্থ থাকতেন, যার ফলে কাজের মেয়েকে সবকিছু দেখাশোনা করতে হতো। বাড়িটি ছিল বিশাল বড়। প্রতিবেশীরা বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যেত, যেমন গাছের সুপারি, নারিকেল, এমনকি পুকুরের মাছ তারা চুরি করে নিয়ে যেত। কিন্তু যখন থেকে কাজের মেয়েটি কাজ করা শুরু করলো, তখন সে সব কিছু দেখে রাখত। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন মাগরিবের আজানের পর নানির কাছে প্রতিবেশী এক মহিলা চাল ধার নিতে আসেন। গ্রাম্য রীতি অনুযায়ী মাগরিবের পর কোনো লেনদেন অমঙ্গলজনক। সেদিন ফারুক মিয়া সহ সকলে পড়াশোনা শেষ করে একসঙ্গে খেতে বসল। নানি বাড়ির পেছন দিকে বেশ কিছু অঞ্চল জুড়ে নারিকেল গাছ, বাঁশঝাড় এবং সুপারি গাছ দ্বারা আবৃত। যখন সবাই খেতে বসলো, তখন বাঁশঝাড় থেকে তীব্র বাঁশির আওয়াজ আসা শুরু করলো। সবাই ভাবল হয়তো কোনো রাখাল বাঁশি বাজাচ্ছে। তাদের কাছে ব্যাপারটি স্বাভাবিক লেগেছিল। শুনেছি ফারুক সাহেব এবং তার মামা রাত 2টা পর্যন্ত সেই বাঁশঝাড়ের ভেতরে ঘুরঘুর করত, কিন্তু বাঁশির আওয়াজ থামছিল না। সবাই একটু ভয় পেয়ে গেল। তারপর মামার সঙ্গে ফারুক মিয়া একটা লাঠি আর হারিকেন নিয়ে বাড়ির পেছনে বাঁশঝাড়ে দেখতে গেল সেখানে কি হচ্ছে, কে বাজাচ্ছে বাঁশি। যখন তারা সেখানে পৌঁছালো, দেখতে পেল একটা কুচকুচে কালো বড় সাইজের বিড়াল তাদের পথে ঘুরঘুর করছে। বিড়ালটাকে দেখে ফারুক সাহেব তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে, কিন্তু লাঠির আঘাত বিড়ালের গায়ে না লেগে মাটিতে লাগলো এবং বিড়াল হাওয়ায় মিশে গেল। সবাই তো রীতিমতো অবাক। বাঁশঝাড়ে প্রবেশ করার পর থেকে শুরু হলো তীব্র ঝড়। এমন ঝড়ছে বাঁশঝাড় ভেঙে আমাদের মাথায় পড়বে বলে মনে হচ্ছিল। ফারুক সাহেব একটু ভীত হয়ে গেলেন এবং আল্লাহর নাম নিয়ে ঘরে ফিরে আসলেন। ওই দিন দোয়া দরুদ পড়ে তারা শুয়ে পড়েন। ঠিক পরদিন সবাই নামাজ পড়ে পড়ার টেবিলে যেই বসলো, হঠাৎ আচমকা ঝড় শুরু হয়ে গেল এবং বাড়িটি কাঁপা শুরু করলো। ঘরের চালের উপর ধূপধাপ শব্দ শুরু হলো। মনে হলো অনেকগুলো বানর ঘরের চালের উপর লাফাচ্ছে। আবার ঘরের চালে অনবরত ঢিল মারা হচ্ছে। সবাই মুহূর্তের মধ্যেই অনেক ভয় পেয়ে যায়। তারপর নানি দোয়া দরুদ পড়তে লাগলেন। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হলো। এভাবে দ্বিতীয় দিন পার হলো। তৃতীয় দিন সবাই বোঝার চেষ্টা করলাম যে গত 2 দিন ধরে কি হচ্ছে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় মামার বেশ কয়েকজন বন্ধু মিলে আজ রাতে পাহারা দেবে। মামার কয়েকজন বন্ধু বাড়ির বাইরে পাহারা দিতে লাগলো, কয়েকজন বাড়ির ভেতরে। বেশ কিছুক্ষণ পাহারা দেওয়ার পর ভেতর থেকে একজন বন্ধু বলে উঠল, কিরে কই গেলি, ভয় পাইছস নাকি? জিনকে সম্বোধন করে অনেক গালিগালাজ করে সে মজা করে। তারপর হঠাৎ করে কি যেন তার গালে তীব্রভাবে একটা থাপ্পড় মারে, কিন্তু সে বুঝতে পারে না যে কে তাকে এত জোরে মেরেছে। থাপ্পড়ের চোটে সে খাট থেকে পড়ে গিয়েছিল। সামনের কয়টি দাঁত পড়ে যায় আমার বন্ধুর। আগের মতোই চালের অনবরত ঢিল মারা শুরু হয় এবং জন্তু জানোয়ারের লাফালাফি শুরু হয়। সে সময় সেদিন সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। সবাই সেদিন রাতটুকু বাড়িতে অবস্থান করে। পরদিন সকালে যার যার বাড়ি চলে যায়। চতুর্থ দিন ফারুক সাহেবের নানা ঢাকা থেকে গ্রামে আসে। নানা ঘটনা শুনে এর সমাধান কিভাবে করতে হবে এই নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দেন।
নানা ফারুককে নিয়ে এক স্বনামধন্য হুজুরের কাছে যান। হুজুরের কাছে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। পথে মধ্যেই তাদের সঙ্গে কিছু ঘটনা ঘটে। তারা যখন একটা সাঁকো পার হতে যাচ্ছিল, তখনই কে যেন সাঁকো ধরে নাড়াচ্ছিল। ফারুক সাহেব ভয় পেয়ে গেলে নানা তাকে বলে, ফারুক, জোরে জোরে আয়াতুল কুরসি পড়। ফারুক সাহেব তাই করলেন এবং তারা সাঁকো পার হলেন। কিছু দূর হাঁটার পর একজন লোক তাদের জিজ্ঞাসা করেন, ভাই, আপনারা কোথায় যাবেন এত রাতে এখানে? নানা বললেন, আমরা হুজুরের বাড়িতে যাব, একটা সমস্যা নিয়ে তার কাছে এসেছি। তারপর সেই লোকটি তাদের হুজুরের বাড়িতে নিয়ে গেল। তারা হুজুরকে সব ঘটনা খুলে বলেন। হুজুরকে সঙ্গে করে তারা ওই দিন রাত্রেবেলা বাড়িতে আসলেন। হুজুর বাড়িতে প্রবেশ করার আগেই সবাইকে হুকুম দিলেন সবাই অজু করে আসেন এবং মনে মনে দোয়া কালাম পড়া শুরু করেন। ওই দিন সন্ধ্যা থেকেই জিনের অত্যাচার শুরু হয় এবং হুজুর বাড়িতে ঢোকার পর থেকেই মাত্রা আরো বেড়ে গেল। ঘরের চালের উপর মনে হচ্ছিল শিলাবৃষ্টি হচ্ছে। বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, রক্ত ঘরের ভেতরে কে যেন ফেলে দিচ্ছিল। তারপর হুজুর একটা পবিত্র জায়গা দেখে তাতে জিনকে হাজির করে। তারপর জিন বলে, তাকে প্রতিবেশী একজন বলেছিল যে এ বাড়িতে কাজের মেয়েটির ওপর কালো জাদু করতে। সেই কালো জাদুর কারণে কাজের মেয়ে নাকি অনেক দিন ধরে অসুস্থ ছিল এবং কোনো খাবার খেতে পারত না। খাবারের ভেতরে ময়লা আবর্জনা ঢুকে যেত। কাজের মেয়েটি তার বাড়ি ঘর সব ভুলে গিয়েছিল, যেন ফারুক সাহেবের নানি বাড়িটি তার বাড়ি। সবাই গৃহকর্মীটিকে পরিবারের সদস্য বলেই মনে করত, যার ফলে অত্যাচার সহ্য করেও সে এই বাড়িতে ছিল। হুজুর বেশ কয়েকদিন চেষ্টা করে সে কালো জাদু কাটিয়ে দেয়। কাজের মেয়েটি সুস্থ হয়ে যায় এবং আগের মতোই খাওয়া দাওয়া করতে পারছিল। মূলত সম্পদের লোভে এই বাড়ির কাজের মেয়েটির ওপর কালো জাদু করা হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল যে মেয়েটি জিনের অত্যাচার সহ্য করতে না পেরে এ বাড়ি ছেড়ে চলে যাবে এবং তারা এই বাড়ির সম্পত্তিগুলো লুট করে খাবে।